আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনসিপির মুখপাত্র এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই সত্যটি তিনি মুখ ফসকে উচ্চারণ করেছেন নাকি বিশেষ কোনো নতুন খেলার অংশ হিসেবে উচ্চারণ করেছেন আমরা তা জানি না। সেই চরম সত্যটি হচ্ছে, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তো, আমরা যেই ডিপ স্টেটের কথা গত 1.5 থেকে 2 বছর ধরে বলে আসছি এবং ডিপ স্টেটের খেলার অংশই ছিল এই যে তথাকথিত একটি বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন 2024-এর 5 আগস্ট। সেটির পিছনে কারা কাজ করছিল, কারা খেলছিল, কাদের খেলার অংশ হিসেবে সে সফল হয়েছে, আমরা সেই সব কথা তো এতদিন ধরে বলে এসেছি। এখন সেই কথা খোদ সেই আন্দোলনের সামনের সারির একজন ছাত্র সমন্বয়কের মুখ থেকে বের হলো। কেন বের হলো, কেন তিনি এই মুহূর্তে এই কথাটি বললেন, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আরেকটু বলে নেই যে তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটু আগে বলছিলাম যে এই আন্দোলন ছিল, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল, কিন্তু যেই প্রক্রিয়ায় পতনটি ঘটানো হয়েছে সেই প্রক্রিয়ার পেছনে কাদের খেলা ছিল। এবং ডক্টর ইউনূস সরকারই তো ডিপ স্টেটের অংশ। তারা থাকতে চেয়েছিল আরও কয়েক বছর, কিন্তু সেনাবাহিনী এবং বিএনপির নির্বাচনের জন্য যে প্রবল দাবি, তার মুখে শেষ পর্যন্ত তারা পারেনি। শুধু সেনাবাহিনী কিংবা বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের দাবি কেবল নয়, আমাদের মতন ক্ষুদ্র কিছু মানুষ মুহুর্মুহু এই আশঙ্কা তো প্রকাশ করে আসছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না সহজে, কিন্তু শেষমেশ তারা পারেননি। অনেক বিষয়ে তাদের গোমর ফাঁক আমরা করে দিয়েছিলাম বলেই। এখন প্রমাণ হিসেবে আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনা আরও 4.5 বছর ক্ষমতায় থাকতেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচন হলো, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাকি সময়টা যে ডক্টর ইউনূস সরকার থাকতে চাই, সেটিও মুখ ফসকে বলে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, সাবেক ধর্ম উপদেষ্টা মোহাম্মদ খালিদ হোসেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকতে চাই। কেন এই কথা বলেছিলেন? নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত, নিশ্চয় তার পেছনে কারণ ছিল। ঈদের জামাত সহ বিভিন্নভাবে মানুষের একটা অংশের মুখ থেকে একটা রব তোলা হয়েছিল যে আমরা ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে চাই। তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কি হতে যাচ্ছে, কি করতে চান ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ। এবং এই নির্বাচন না হওয়ার জন্য অনেকে বলছেন বা বলে আসছেন যে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে, যাতে ইউনূস সরকারের সময় তুমুল একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নতুন আরেকটি বিপ্লবী সরকার গঠন করা যায়। সেই পরিকল্পনার পেছনে কারা ছিল সেটিও নিশ্চয়ই আমরা জানি। এর আগে আমি অনেকবার এই বিষয়ে কথা বলেছি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে কথিত করিডর দেওয়ার বিষয়ে যে একটি দৌড়ঝাঁপ শুরু হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে এই কাজগুলো চলছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং একই সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে একটি বিষয়, ডিপ স্টেটের খেলার বা তাদের দাবি অনুযায়ী, সেই বিষয়গুলো তো আমরা জানি। সেগুলো তো একটা সময় বন্ধ হয়েছে, যদিও চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল সহ আরও কয়েকটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দিতে পেরেছে অন্তত ইউনূস সরকার।
আপনাদের আর একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা তার শেষ সময়ে এসে এমন একটি মন্তব্য করেছিলেন যে মিয়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা। যদি তাদেরকে বন্দর দেওয়া হয়, যদি তাদের কথা অনুযায়ী আরও অনেক কিছু করা হয়, তাহলে তিনি পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবেন, এই কথা তো বলেছিলেন। এবং তার সেই কথা তো এখন অনেকাংশে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে একজনকে এবং ইউক্রেনের আরও 6 নাগরিককে আটক করা হলো, যেখানে ভারতের গোয়েন্দারা বলছেন যে তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তারা সরবরাহ করে আসছিল এবং তাদের একটি অংশ রয়েছে, যে পরিকল্পনা রয়েছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার। এবং সেটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়ে গত কয়েকদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটি ব্যাপকভাবে এলো এই প্রসঙ্গটি। এবং সেই সব জায়গা থেকে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নিজের মুখ থেকে এখন ডিপ স্টেটের বিষয়ে নানান কিছু ফাঁস করছেন? আগেভাগেই বলেছি যে শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন সেটি এখন অনেকাংশে সত্য হতে চলেছে বা প্রমাণিত হতে চলেছে। এবং আরও কিছু প্রমাণ যুক্তিতর্ক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এনসিপি মানে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বেই তো এই দলটি গঠন হয়েছে এবং জামায়াতের পরিকল্পনাও ছিল বিভিন্নভাবে এবং তাদের সাথে মিশে গেছে, সেই সব অভিযোগ তাদের প্রতিও ছিল, যাতে এখন এটি অন্যের ঘাড়ে দেয়া যায়। কিভাবে দেয়া যায়? এখন আমি মোটামুটি এটুকু বলতে পারি যে এই যে ডিপ স্টেটের প্রসঙ্গটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন, এটির আরও একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো একটি অভিযোগ বিএনপির কাঁধে চাপানো যায়। যেহেতু বিএনপি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তার মাত্র 3 দিন আগে একটি বহুল বিতর্কিত চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হলো, শুল্ক চুক্তি। সেই চুক্তি সম্পর্কে নাকি বিএনপি এবং জামাত দুই দলই জানতো, তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাপ করেছেন, যদিও জামাত এরই মধ্যে সেটি অস্বীকার করেছে, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এবং ডিপ স্টেটের খেলা যে এখনও চলছে সে বিষয়েও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যাতে বিএনপির কাঁধে দোষ চাপিয়ে একটা চাপ সৃষ্টি করা যায়, সেরকম একটি পরিকল্পনা থাকতেও পারে। অতএব এটুকু নিশ্চিত করে বলা যায় যে ডিপ স্টেটের খেলা কতটা ছিল এবং আগামীতেও যে আসবে বা এখনও চলছে সেই সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। আরেকটি বিষয় এই আলোচনার সাথে একটু করতে চাই। আপনারা জানেন যে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনেকেই শ্রদ্ধা জানাতে গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শহীদদের উদ্দেশ্যে। সেই জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে এক শিশুসহ 2 নারীকে আটক করা হয়েছে। আমাদেরকে কেন এই চিত্র এখনও দেখতে হবে? জয় বাংলা স্লোগান, যেই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সব কিছু সংগঠিত হলো এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, 55 বছর পরে এসে সেই জয় বাংলা স্লোগান উচ্চারণ করা যাবে না? এটি তো আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি। তারা তো স্বাধীনতা বিরোধী শক্তিদের সমন্বয়ে পরিচালিত হচ্ছিল। কেন এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকারের অধীনেও আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে? আর যদি কেউ বলেন বা যদি তারা বলে থাকে যারা আটক হয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে গিয়েছিলেন, অপরাধটা কি? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কোনো সামাজিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাধারণ মানুষ শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে পারবেন না, তা তো হতে পারে না। বঙ্গবন্ধু 32 নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন না, তা তো হতে পারে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তির একটি বিশাল অংশ এই সরকারের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে। তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে বিএনপিকে বিতর্কিত করতে অথবা বিপদে ফেলতে।
আর যদি সত্যিই বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকে, আমি যদিও এই মুহূর্তে সেটা বিশ্বাস করতে চাই না, যদিও এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গত এক মাসে অনেকগুলো হয়েছে, তারপরেও আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে চাই। মুক্তিযুদ্ধের প্রতি তারা, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তারা অবিচল। শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে নিশ্চয় তারা এই ধরনের কোনো স্টিম রোলার চালাবে না। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই। আর যদি আমাদের বিশ্বাসের বিপরীতে অন্য কিছু ঘটে থাকে, সেটি প্রকৃতি এবং সময় বিচার করবে। ভালো থাকুন সবাই। সেনা হেফাজতে রেখে যেই সেনা কর্মকর্তারা অমানসিক নির্যাতন চালিয়েছিলেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিলেন, তারা কারা? কারা তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়মিত জিজ্ঞাসাবাদ কক্ষে অপমান করতেন, ভয়ভীতি প্রদর্শন করতেন, হুমকি দিতেন, এবং কারাই বা তার মার সাবজেল পর্যন্ত গিয়ে তারেক রহমানকে যে আটকে রাখা হয়েছে এবং কিছুতেই তাকে ছাড়া হবে না, আরেক জেলে আছেন আরাফাত রহমান কোকো, এই দুই পুত্রের কারাবাসের বিষয়টা নিয়ে এক রকমের ব্ল্যাকমেইলের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। এবং কিছুতেই কারা খালেদা জিয়ার বারবার এক রকমের নির্বাচনে যোগ না দেওয়ার জেদ, দর কষাকষি, নানা রকম আলাপ আলোচনা, অনুরোধ সত্ত্বেও তারেক রহমানকে কিছুতেই বিদেশ যেতে দিতে রাজি হচ্ছিলেন না, ভয়াবহভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও একমাত্র তারেক রহমান জানেন কারা তাকে প্রতিনিয়ত প্রতিদিন ওই কক্ষের ভেতরে বন্দি দশায় অপমান করে যাচ্ছিল এবং ভয় ভীতি প্রদর্শন করে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। কাজেই তারেক রহমানের কাছে একটা তালিকা থাকবে, সেটা খুব স্বাভাবিক। মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে যে গ্রেফতারটা হয়েছে 5 দিন আগে, তাতেই স্পষ্ট হয়েছে তারেক রহমান একে গ্রেফতার করেছেন 1/11 বিষয়টির এক রকমের প্রতিশোধ নিতে, প্রতিকার করতে, সুস্পষ্ট বার্তা দিতে যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন করে রাজনৈতিক সংস্কারের যে প্রক্রিয়া 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল, সেটা একটা অনৈতিক পদ্ধতি ছিল এবং এর বিচার হওয়া দরকার। আবারও গতকাল গভীর রাতে আরেক সাবেক 3 তারকা জেনারেলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি গোয়েন্দা পুলিশ। সেখানেও যখন মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং খুব সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু বারিধারা ডিওএইচএস এর সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে বহাল তবিয়তে তার বাড়িতেই পাওয়া গিয়েছিল। কিন্তু এই মামুন খালেদকে গ্রেফতার করতে যখন ডিবি পুলিশ অভিযান চালালো, তখন তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি এই যে 1/11 সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তারা এরই মধ্যে, কারণ তারা তো জানেন কে কে জড়িত ছিলেন তারেক রহমানকে নির্যাতনে, কে কে কি কি কাজে জড়িত ছিলেন, তারা এরই মধ্যে গা ঢাকা দিতে শুরু করেছেন, যে কারণে এই সাবেক ডিজিএফআই মহাপরিচালককে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে তার বাড়িতে বুধবার গভীর রাতে গিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে গ্রেফতার করতে হয় পুলিশের মিরপুর এলাকা থেকে। সম্ভবত তালিকা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, সেটা বুঝে এরই মধ্যে 1/11 সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তারা গা ঢাকা দেওয়া শুরু করেছেন। এই শেখ মামুন খালেদ, তিনি সে সময় ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করছিলেন। পরে শেখ হাসিনার আমলে এসে বছর দেড়েকের মতো তিনি 2011 থেকে 13 পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে কাজ করেন বটে, কিন্তু এই 2007-এর 1/11 সরকারের সময় তিনি ছিলেন মাসুদ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে রিমান্ডে কি মুখ খুলতে শুরু করেছেন, নাকি তারেক রহমানের তালিকা অনুযায়ী গ্রেফতার হচ্ছে? এই দুটো বিষয়েই সন্দেহ করা যায়। মানে মাসুদ উদ্দিন চৌধুরী কি এর নাম বলেছেন, নাকি তারেক রহমানের তালিকাতে বরাবরই এই মামুন খালেদ ছিলেন? তারেক রহমানের কাছে সুস্পষ্ট তালিকা থাকবার কথা, কারণ এই মামুন খালেদ ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করছিলেন 2007-এর 1/11 পুরো সময়টাতেই, এবং তারপর ফজলুল বারী, আরেকজন যে সেনা কর্মকর্তার নাম আমরা প্রত্যেকে 1/11 সম্পর্কে যত লেখা বেরিয়েছে বা সে সময় যারা আমরা
পর্যবেক্ষণ করছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে ১/১১ ঘটনা প্রবাহ। আমি তখন সাংবাদিকতায় ছিলাম, বিবিসি বাংলায় কাজ করছিলাম। চৌধুরী ফজলুল বাড়ি একেবারে মুখে মুখে প্রচারিত একটি নাম ছিল। সেই ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বাড়ি সে সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির দায়িত্ব পালন করছিলেন এবং তাকে তিনি ডিজিএফআই এর মহাপরিচালক পদেও গিয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়। তো সেই চৌধুরী ফজলুল বাড়িকে যখন 2008-এর শুরুর দিকে ওয়াশিংটনে একটা সেফ এক্সিট দেয় তখনকার ১/১১ সরকার, তখন সেই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব পালন করতে আসেন এই ডিজিএফআই এর পরিচালক চৌধুরী মামুন খালেদ। কাজেই এই যে শেখ মামুন খালেদ যাকে গ্রেফতার করানো হলো এবং যার বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে সেটা গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যমকে গ্রেফতারের দিন বলতে পারলো না, যেমনটা মাসুদউদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও বলতে পারেনি। সেই শেখ মামুন খালেদও অত্যন্ত প্রভাবশালী একজন সেনা কর্মকর্তা ছিলেন। 2008-এর পর যখন চৌধুরী ফজলুল বাড়ি ডিজিএফআই থেকে চলে গেছেন, তখনও কিন্তু ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাসুদউদ্দিনের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার আমিন তখন নিয়মিত খালেদা জিয়ার সাব জেলে যাচ্ছেন এবং এক রকমের দর কষাকষি করছেন এবং প্রায়শই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলামে তার বিস্তারিত বর্ণনা আছে। সেখানে বলা আছে খালেদা জিয়ার সঙ্গে তার যখন নাইকো মামলার হাজিরায় দেখা হতো আদালতে, খালেদা জিয়া তখন বলতেন যে এই ডিজিএফআই এর কর্মকর্তারা নিয়মিত তাকে বিরক্ত করতে আসেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন 2 ছেলের মুক্তি, মানে 2 ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তে একমত না হলে সেনা কর্মকর্তারা তিনি কিছুতেই বিএনপিকে নিয়ে 2008-এর শেষের নির্বাচনে যেতে রাজি হবেন না। এই দর কষাকষির মধ্যে এই ডিজিএফআই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলো সাজায় এবং এসব দিয়ে তার উপর এক রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করে যে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে, কিন্তু তারেক রহমানকে আটক থাকতেই হবে এবং খালেদা জিয়াকে রাজি হয়ে যেতে হবে নির্বাচনে, না হলে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে হবে। খালেদা জিয়া সে সময় পুত্রের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার বিষয়ে একেবারে রোখা এবং একেবারেই অনড় অবস্থান নেন। মওদুদ আহমেদের বইয়ে তার সুস্পষ্ট বর্ণনা আছে। সে সময়কার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যায় তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে ছেলের যা অবস্থা হাসপাতালে দেখে বেরিয়ে তাকে এক্ষুনি বিদেশ না পাঠালে তিনি বাঁচবেন না, তিনি সুস্থ হবেন না, তিনি হাঁটতে পারবেন না, মানে তারেক রহমান। এবং তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন প্রয়োজনে তারেক রহমান আর আপাতত রাজনীতি করবেন না, তবু যেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে অবশেষে 2008-এর সেপ্টেম্বরে জামিন নিয়ে তারেক রহমান বিদেশ যেতে পারেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন। তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। এবং সে কারণেই তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরার আগে লন্ডন থেকে অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন 1/11 সরকার একটা অনৈতিক সরকার, অসৎ উদ্দেশ্যে এসেছিল। বাংলাদেশের যে রাজনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল দোষ ত্রুটির মধ্য দিয়ে, সেই রাজনীতির ভিত্তি নষ্ট করে দিতে, বিরাজনীতিকরণের পথে নিতে এবং রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করতে 1/11 ঘটানো হয়েছিল। এবং তিনি তখনও বলেছেন যে এরপর আমরা দেখেছি সেই ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারই ধারাবাহিকতা চলেছে। মানে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার মায়ের ভুক্তভোগী হওয়ার বিষয়টিকে যেমন 1/11 সুস্পষ্ট ধারাবাহিকতা মনে করেন, এই যে 17 বছর তিনি দেশে আসতে পারেন নাই, সেটা কোন মুচলেকার জন্য এবং কারা বাধাগ্রস্ত করেছে। কারণ এই ব্যক্তিরা, সেই 1/11 সময়ের ব্যক্তিরা তখনও সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন স্তরে পদে বহাল তবিয়তে থেকেছে। কাজেই
তিনি জানতেন কারা ১/১১ ধারাবাহিকতা রক্ষা করে আওয়ামী লীগ আমলেও বাধাগ্রস্ত করে গেছে এবং সেই চর্চা, নির্যাতনের চর্চাও অব্যাহত রেখেছে। তারেক রহমান তাই সুস্পষ্টভাবে যখন তার দেশে ফেরার ব্যবস্থা করেছেন এবার, তখন তিনি এই ১/১১ প্রতিকার করবেন। ১/১১ সময়ে যারা গায়ে হাত তুলেছেন, যারা তার মাকে হুমকির সম্মুখীন করেছেন, তাদের পরিবারকে ১৭ বছরের বেশি ধরে বিচ্ছিন্ন রেখেছেন। আরাফাত রহমান কোকো এক দেশে থেকেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান এক দেশে নির্বাসনে থেকেছেন। আর মা খালেদা জিয়া এই বাংলাদেশে বসে ক্রমাগতভাবে আদালত, কারাগার, মামলা মোকদ্দমা সামলেছেন, ছেলেদেরকে দেশে ফেরত আনতে পারেন নাই। বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্যে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এই পুরো বিষয়গুলোর প্রতিকার করতে এই ব্যক্তিদের সুস্পষ্ট বার্তা দেওয়া, যারা বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া সরকারের সঙ্গে, বিএনপির রাজনীতির সঙ্গে, তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তারেক রহমান সেটা জানেন, কারণ মইনু আহমেদ তাদের নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। ১২-১৩ জনকে সুপারসিড করে নিয়োগ করা হয়েছিল। মাসুদ উদ্দিন চৌধুরী তার মামার ভাইরা ভাই ছিলেন। এই শেখ মামুন খালেদ, যাকে কিনা গ্রেফতার করালেন তারেক রহমান, এখন সেই শেখ মামুন খালেদকে ডিজিএফআই এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বস্ত জন জেনে খালেদা জিয়ার আমলে। তাই এখন যারা দেশে আছেন এবং ১/১১ সরকারের সময় নানা ভূমিকা রেখেছেন, নিশ্চিতভাবেই তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, দেশ ছাড়বার চেষ্টাও হয়তো করবেন। তবে দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই শেখ মামুন খালেদের ওপরেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। নানা আমলে এদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্যে মামলা মোকদ্দমাও নিশ্চিতভাবেই দেওয়া আছে। কাজেই যারা এখনো দেশে আছেন, এর আগেই সেফ এক্সিটের ব্যবস্থা করেন নাই, মাসুদ উদ্দিন চৌধুরীর মতো আত্মবিশ্বাস নিয়ে দেশে ছিলেন যে কেউ তার কিছু করতে পারবেন না, তারা নিশ্চিতভাবেই ভয়ে আছেন। তারেক রহমান, খালেদা জিয়া কখনো নাম উল্লেখ করে বলেন নাই কারা তাদের ওপর এই নির্যাতনের পুরো চক্রটি চালিয়েছিল। কিন্তু খালেদা জিয়া ২০১৬ সালে যখন মাহফুজ আনাম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসলেন যে ডিজিএফআই এর দেওয়া তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কের খবর তিনি কোনো যাচাই বাছাই না করেই ১/১১ সময় যে ডেইলি স্টারে ছাপিয়ে গেছেন, সেটা ভালো সাংবাদিকতা হয়নি। এবং তারপর যখন শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, ২০১৬ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই মাহফুজ আনামরা ডিজিএফআই কে সহায়তা করবার মাধ্যমে এবং ওসব খবর ছাপিয়ে তার এবং বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পথ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে -2 বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন খালেদা জিয়া এক অনুষ্ঠানে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে উনি যদি সত্যি সেটা মনে করেন, তাহলে কেন এখনো জেনারেল মাসুদ, তখনকার একেবারে শুরুর দিককার ২০০৭-এর ১/১১ সরকারের শুরুর দিককার ডিজিএফআই প্রধান রুমি এবং দুদকের প্রধান হাসান মাসুদ চৌধুরীকে গ্রেফতার করে দেখাচ্ছেন না। এই তিনটি নাম ছাড়া আর কোনো নাম কখনো অবশ্য উল্লেখ করতে দেখা যায়নি খালেদা জিয়াকে। তারেক রহমানের মুখ থেকেও আমরা কখনো শুনিনি। তবে তারেক রহমান সুনির্দিষ্টভাবে তালিকা নিয়ে নেমেছেন। ইকবাল করিম ভুইয়া সহ অনেক শীর্ষ সেনা কর্মকর্তা ১/১১ সময়কার, যারা তখনও বহাল তবিয়তে ছিলেন, এখনো দেশে বহাল তবিয়তে আছেন, তাদের যে হৃৎকম্প শুরু হয়েছে সেটা বলাই বাহুল্য।